হ্যালো এভরিওয়ান, কেমন আছি আমরা সবাই? আমরা গত ক্লাসটা করেছিলাম আমাদের প্রত্যুপকারের উপর। আজকে বাংলা সেকেন্ড ক্লাস নিয়ে আমি তোমাদের সঙ্গে আবার হাজির হয়েছি। এসএসসি 27 এবং 28 দুই ব্যাচের জন্যই আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ক্লাসে আমি খুবই বেসিকভাবে ফুলের বিবাহ এই গল্পটা শেষ করব। আমরা যেই টার্গেটটা নিয়েছিলাম যে বাংলা বইয়ের প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কবিতা এবং সহপাঠ সহ আমরা কিন্তু শেষ করব এই মাস্টার ক্লাস সিরিজে। তো সবাই একটু খেয়াল করি আজকের যে গদ্যটা, যেহেতু এটা রেকর্ডেড ক্লাস, আমি ওয়েট করছি না আর কোনো ভূমিকা দিচ্ছি না, জাস্ট একদম ডাইরেক্টলি আমি পড়ায় চলে যাচ্ছি। দেখো, ফুলের বিবাহ এই গদ্যটার মধ্যে কিছু কিছু কাল্পনিক একটা জগৎ দেখবো আমরা এখানে। বুঝতে পারছো? আমরা কাল্পনিক একটা জগৎ দেখব। ওকে, বিয়ে জিনিসটা তো তোমরা সবাই জানো, তাই না? এই যে বিয়ের কথা বলতেই আপনারা সবাই খুশি হয়ে গেছেন। এনিওয়ে, এত খুশি হওয়ার কিছু নাই, আপনারা এখনো অনেক ছোট। ফুলের বিবাহ এইটার মধ্যে সেই বিয়ের কাহিনী দেখায়, তবে ছোট হইলেও মজা আছে। বিবাহ খাইতে, বিয়ে খাইতে যাইতেও তো অনেক মজা লাগে, তাই না? তো ফুলের বিবাহ আজকের ক্লাসটা অনেক মজা করব আমরা। দেখি তো, কাল্পনিক কেন বললাম? আমাদের তখনকার সমাজে, আমি লেখকের নামটা একটু লিখি এখানে, তোমরা সবাই চিনবা, কারণ ইনি হচ্ছেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক। ঔপন্যাসিক মানে কি? ঔপন্যাসিক মানে হচ্ছে যিনি হচ্ছে প্রথম উপন্যাস লিখেছেন। আচ্ছা, আমাকে একটু জানাও, এগুলো দেখা যায়? আমার লেখাগুলো কি দেখা যাচ্ছে কিনা? ওকে, না, লেখাগুলো বোঝা যাচ্ছে না, তাইলে আমি একটু স্লাইডটা চেঞ্জ করি। ওকে, আমি এই জায়গায় লিখছি। ফুলের বিবাহ গল্পটা কে রচনা করেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিম। আচ্ছা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক। তোমরা সবাই কিন্তু নাম শুনছো, দুর্গেশ নন্দিনীর নাম শুনছো, রাইট? দুর্গেশ নন্দিনী। ওকে, দুর্গেশ নন্দিনী বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস, প্রথম সার্থক উপন্যাস, এবং সেই কারণে বঙ্কিমচন্দ্রকে বলা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক। তো তখনকার সময়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এখন থেকে 200 বছর আগের কাহিনী মনে করো, সেই 200 বছর আগে তিনি তখনকার যে আমাদের সমাজ ছিল, তখনকার বাঙালি সমাজ, সেই বাঙালি সমাজে বিয়ে কিভাবে দেওয়া হইতো। মনে করো বিয়ে তো আর চাইলেই করে ফেলা যায় না, চাইলেই করে ফেলা যায়? তাহলে তো আপনারা কবেই করে ফেলতেন, তাই না? আচ্ছা, তো বিয়ের জন্য অনেক রীতিনীতি আছে। একটা ফ্যামিলি থেকে আরেকটা ফ্যামিলিতে দেখতে যায়, বরকে দেখতে যায়, কনেকে দেখতে যায়, তারপরে ফ্যামিলির সবাই আলাপ আলোচনা করে। আবার তখনকার সমাজে কিন্তু যৌতুক প্রথাও ছিল, যৌতুক দেওয়ার প্রথা ছিল। তারপরে আরো কি কি হবে না হবে, ছেলে কি করে, মেয়ে কি করে, এরকম বিভিন্ন রকম কথাবার্তা হয় না? অনেকে সবাই বলে যে, আমি বলতে শুনছি, বুঝছো, যে বিয়ের আগে নাকি লাখ কথা হয়। বুঝছো, মানে এত কথা হয় যে ওইটার পরিমাণ লাখের ঘরে পৌঁছায় যায়। বুঝতে পারছো? তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তখনকার বাঙালি সমাজের যে বিয়ের রীতিনীতিগুলা, সেইগুলাকে মানুষের বিয়ের জায়গায় তিনি শুধুমাত্র ফুল দিয়ে রিপ্লেস করছেন। ফুলের বিবাহ, ফুলের একটা জগৎকে তিনি দেখেছেন। তিনি সেই জগতে ফুলের কিভাবে একটা ফুলের সাথে অন্য একটা বিয়ে হচ্ছে, অন্য একটা ফুলের, একটা ফুলের পরিবারের সাথে অন্য একটা ফুলের পরিবার কিভাবে আলাপ আলোচনা করতেছে, তখনকার সমাজটা কেমন। রাজপুত্র সবসময় বিয়ের বাজারে একজন কি, একজন দামি ব্যক্তি, মূল্যবান ব্যক্তি, রাজপুত্র। এখনকার সমাজে যেরকম বিশেষ ক্যাডাররা অনেক দামি, তাই না? তো এইরকম। সো আমরা এখন একটু গল্পে, মেইন গল্পে চলে যাব। আমরা বেসিক কথাবার্তা বুঝে ফেলছি, ফুলের বিবাহ কি বলতে চাইছে অ্যাকচুয়ালি, কিন্তু বুঝলাম তো, অনেক সহজ লাগলো। কিন্তু মেইন ব্যাপারটা হচ্ছে এখানে এমন কিছু ফুলের নাম ব্যবহার করা হয়েছে, এমন কিছু শব্দ এখানে ব্যবহার করা হয়েছে যে শব্দগুলোর সাথে তোমাদের পরিচয় নাই, কারণ সেই শব্দগুলা তোমরা সাধারণ বাংলায় তোমরা পড়ো নাই। যেহেতু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অনেক আগের, সেই কারণে তিনি তখনকার বাংলায়, বাংলা সাহিত্যে যে শব্দগুলো ব্যবহার করা হতো, এগুলো এখন একটু সেকেলে, বুঝতে পারছি, সেই কারণে শব্দগুলো বুঝতে আমাদের একটু অসুবিধা হবে। এনিওয়ে, আমরা একটু চলে যাই, আমাদের মেইন গল্পে চলে যাই। গল্পে যাওয়ার আগে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনীটা একটু পড়ব। জন্মগ্রহণ করেছেন 1838 সালে, মৃত্যুবরণ করেছেন 1894 সালে। বুঝতে পারছো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম তারিখ 26শে জুন 1838, পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
তার প্রথম বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী, প্রথম বাংলা উপন্যাস, এটা বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস, এটাও মনে রাখবেন। টেক্সট বুকে হয়তো নাই, কিন্তু মনে রাখা লাগবে, প্রথম বাংলা সাহিত্যের সার্থক উপন্যাস। কারণ এই জিনিসটা আপনি যদি জানেন, এটা আপনার ইউনিভার্সিটির অ্যাডমিশন পর্যন্ত কাজে দিবে, যে প্রথম বাংলা সাহিত্যের সার্থক উপন্যাসের নাম কি? দুর্গেশ নন্দিনী। কার লেখা? বঙ্কিমবাবুর লেখা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার অন্যান্য কিছু উপন্যাস আমরা একটু দেখি নামগুলা। কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, যুগলাঙ্গুরীয়, রাধারানী, চন্দ্রশেখর, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, আনন্দমঠ, দেবী চৌধুরানী এবং সীতারাম। দেবী চৌধুরানী একটাই, দেবী চৌধুরানী। আর দেবী নামে একটা উপন্যাস আছে, সেটা হচ্ছে হুমায়ুন আহমেদের। প্রবন্ধ গ্রন্থ কি কি? কমলাকান্তের দপ্তর, লোকরহস্য এবং কৃষ্ণ চরিত্র। ওকে, এবারে দেখি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আরেকটা তথ্য, ইম্পর্টেন্ট তথ্য দেওয়া হয়েছে, যে তার আসলে কোন বই থেকে এই জিনিসটা নেওয়া হয়েছে। কমলাকান্তের দপ্তর গ্রন্থের নবম সংখ্যক লেখা ফুলের বিবাহ, একদম কত সংখ্যক, কত নাম্বার লেখা এইটাও দেওয়া আছে। নবম সংখ্যক লেখা ফুলের বিবাহ, 1894 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল মৃত্যুবরণ করেন। ওকে, বুঝতে পারছি এতটুকু পর্যন্ত আমরা। এইবারে আমরা একটু দেখবো যে ফুলের বিবাহ, আমি গতবার ক্লাস যখন নিছিলাম, প্রত্যেকটা গল্পের চরিত্রগুলা, প্রত্যুপকার গল্পটা আমি যখন পড়েছিলাম, কি বলেছিলাম আপনাদেরকে, যে গল্পের মধ্যে চরিত্র যেগুলো আছে, সেই চরিত্রগুলো সম্পর্কে একটু আপনি জানার চেষ্টা করেন। আপনি মনে করেন যে আপনি নতুন একটা মানুষের সঙ্গে পরিচিত হচ্ছেন, তো এখানে তো মানুষ নাই, এখানে কি আছে? এক একটা ফুলের কাহিনী আছে। সো আমরা একটু ফুলের কাহিনীগুলো সম্পর্কে একটু দেখি, ফুলের চরিত্রগুলো সম্পর্কে জানি। কমল কাকাকে গল্পের কেন্দ্রীয় চরিত্র, গল্পের একদম কেন্দ্রীয় চরিত্র, তিনি তার দৃষ্টিকোণ থেকে হাস্যরসের মধ্য দিয়ে মল্লিকা আর গোলাপ ফুলের বিবাহের বর্ণনা দিয়েছেন। কার বর্ণনা দিয়েছেন? মল্লিকা আর একটা হচ্ছে গোলাপ। তাহলে কার সাথে কার বিয়ে হয়েছে? মল্লিকার সাথে গোলাপ। খুবই ভালো হয় আপনারা একটু জানাবেন আমাকে যে আপনাদের মল্লিকা আর গোলাপ নামের কোনো বন্ধু বান্ধবী কেউ আছে কিনা। ওকে, আচ্ছা। ভ্রমর, ভ্রমর হচ্ছে ঘটক। ঘটক মানে কি? ঘটক মানে হচ্ছে এই যে মল্লিকা আর গোলাপ, এই যে দুইজন দুই জায়গায় আছে, ঠিক আছে, এই ঘটক দুইজনকে এক করে দেয়। বুঝতে পারছেন? মানে হচ্ছে মনে করেন যে মল্লিকার একটা ফ্যামিলির সাথে মল্লিকা থাকে, গোলাপের ফ্যামিলির সাথে গোলাপ থাকে। এখন এই দুইটা পরিবারের সাথে একটা তো যোগাযোগের মাধ্যম লাগবে, তো যিনি ওই মাধ্যম হিসেবে কাজ করেন তিনি হচ্ছেন এই ঘটক। তো ঘটক এখানে কে? ঘটক হচ্ছে ভ্রমর। আমরা কিন্তু সবাই জানি ভ্রমর এই ফুল থেকে ওই ফুলে উড়ে বেড়ায়, ফুলের মধু সে সঞ্চয় করে। সো এই কারণে ভ্রমর এখানে হচ্ছে খুব আকর্ষণীয় একটা ক্যারেক্টার তাকে দেওয়া হয়েছে, ঘটক, যেহেতু সব জায়গায় তার আনাগোনা আছে সেই কারণে। আচ্ছা, গুনগুন হচ্ছে মৌমাছি তো গুনগুন করে, আপনারাও গুনগুন করেন, আপনারা ক্লাসে গুনগুন করেন। আচ্ছা, মৌমাছি গুনগুন করে, এইখানে যতবারই তুমি গুনগুন দেখবা ততবার তিনি গুনগুন করতেছে, কারো না কারো প্রশংসায় গুনগুন করতেছে। আর মধু কি? মধু হচ্ছে উপঢৌকন। উপঢৌকন মানে বিয়ের জন্য যেটাকে আমরা যৌতুক বলি, সেইটাই। উপঢৌকন মানে শুধুমাত্র যৌতুক না, উপঢৌকন মানে যৌতুক ছাড়াও গিফট যেগুলো দেওয়া হয় বরের পক্ষ থেকে বা কনের পক্ষ থেকে। ওকে, মল্লিকাকে, মল্লিকা তো আমরা দেখলাম মল্লিকা হচ্ছে বউ, রচনার কোনে চরিত্র। তাহলে কোনে কে? মল্লিকা। কোনে হচ্ছে মল্লিকা অবগুণ্ঠনবতী। অবগুণ্ঠন মানে হচ্ছে ঘোমটা, তাইলে অবগুণ্ঠনবতী। আমি যদি বলি আপনাদেরকে, মনে করেন আপনাদের কারো নাম হচ্ছে কি হইতে পারে? মল্লিকাই কারো নাম। মল্লিকাকে আমি বললাম মল্লিকা খুব বুদ্ধিমতী। বুদ্ধিমতী মানে হচ্ছে তার অনেক বুদ্ধি আছে এমন। আচ্ছা, এখন মল্লিকাকে যখন বলা হচ্ছে অবগুণ্ঠনবতী, তার মানে সে ঘোমটা দিয়ে রেখেছে, এটা সেই কারণে বিশেষণ হিসেবে ব্যবহার করা হয়েছে। বুঝতে পারছি আমরা সবাই যে ঘোমটা দিয়ে আছে এরকম। এবং মৃদু স্বভাবের, মৃদু স্বভাবের মানে খুবই নম্র ভদ্র, ঠিক আছে। সমাজে লাজুক বাঙালি কন্যার প্রতিনিধিত্ব করে, তার মানে বাঙালি লাজুক কন্যা যিনি খুবই লজ্জাশীল, লজ্জাবতী। আচ্ছা, গোলাপ, গোলাপ হচ্ছে রচনার বর চরিত্র। গোলাপ নামের কেউ আছেন নাকি? রচনার বর চরিত্র, সুপুরুষ, হাসি খুশি এবং আভিজাত্যের প্রতীক। আভিজাত্যের প্রতীক। পুরুষদেরকে সবসময় কি দেখা হয়? বিয়ের সময় তার চাকরি বাকরি করে কিনা এটা দেখা হয়, তাই না? তো এই কারণে বলা হচ্ছে যে বরের হচ্ছে মনে করো অভিজাত একটা পরিবার থেকে সে এসেছে। ওকে, এরপরে আমরা চলে যাই আমাদের পরবর্তী স্থলপদ্ম। স্থলপদ্ম হচ্ছে ঘর উঁচু বলে নিচু তলায় নামতে চান না।
ওই যে বলছিলাম একটু আগে যে আগেকার বাঙালি সমাজে যখন বিয়ের আলাপ আলোচনা শুরু হইতো ঘটকের মধ্য দিয়ে, তখন দেখা হইতো কার ফ্যামিলি ঠিক কোন স্ট্যাটাসে আছে। বুঝতে পেরেছি সবাই? নিচু তলায় নামতে চান না, সমাজের অহংকারী ধনী ব্যক্তিদের প্রতিনিধিত্ব করে। কাদের প্রতিনিধিত্ব করে? অহংকারী ধনী ব্যক্তি, যারা উপরতলার মানুষ, হাই স্ট্যাটাসের মানুষ, যারা যারা একটু লোয়ার স্ট্যাটাসের মানুষ, তাদেরকে একদম সম্মান করে না, কিচ্ছু করে না। ওকে, আচ্ছা, অশোক মানে হচ্ছে মাতাল এবং নেশাখোর বরযাত্রী। নেশাখোর বরযাত্রী অশোক, নেশায় লাল হয়ে আসা, সাথে একপাল মুসাহেব মানে পিঁপড়া রাখছে অশোক। আচ্ছা, এটার ব্যাপারটা হচ্ছে দেখো, পিঁপড়া ওই যে মধুর পিছে পিছে সবসময় পিঁপড়া যাচ্ছে। সো সাধারণ একটা ব্যাপারকে খুবই কি সুন্দরভাবে তার কল্পনা এরকম বানায় দিছে যে অশোক হচ্ছে মাতাল এবং নেশাখোর বরযাত্রী, এবং সাথে একপাল পিঁপড়া নিয়ে এসে চলে আসছে। বাতাস কি? বাতাস হচ্ছে দায়িত্ব জ্ঞানহীন বাহক। বাহক মানে হচ্ছে যে বহন করে, যে বহন করে। এখন দায়িত্ব জ্ঞানহীন বাহক পালকি বইবার কথা দিলেও কাজের সময় তাকে পাওয়া যায় না। বাতাস, এই যে ফুলগুলা, একটা গাছের ফুলের সাথে অন্য একটা গাছের ফুলের বিবাহ হচ্ছে, এই বিবাহতে বরপক্ষ থেকে কনে পক্ষ, কনে পক্ষ থেকে বরপক্ষ, এই যে তাদের মেয়ে যে তার শ্বশুর বাড়িতে যাবে, কিভাবে যাবে? বাতাস তাকে পরিবহন করে নিয়ে যাবে, পালকিতে করে যেরকম নিয়ে যাওয়া হইতো বউকে, এখানে বলা হচ্ছে যে বাতাস হচ্ছে বাহক, যে পালকিতে করে নিয়ে যাবে। মূলত বাতাস কি করে? ধাক্কায় সেটাকে নিয়ে যায়। ওকে, এটা পুরাটাই হচ্ছে আমাদের লেখকের কল্পনা। শব্দার্থে চলে আসছি। আমাকে এখন একটু কমেন্ট সেকশনে আপনারা একটু জানান যে আপনারা বুঝতে পেরেছেন কিনা এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম। গল্পের মেইন চরিত্রগুলা দেখলাম, গল্পটা আসলে কি কি নিয়ে লেখা সেটা আমরা বুঝলাম। এখন কিছু শব্দার্থ আমরা জেনে নেব, যেগুলা টেক্সট বুকের শব্দার্থ। টেক্সট বুকে শব্দার্থ সেকশনে যে শব্দগুলা রয়েছে সেইগুলো এইখান থেকে এমসিকিউ চলে আসবে। এমসিকিউ এর জন্য এগুলা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এর বাইরে আমরা গল্পটা যখন পড়বো, পুরা গল্পটা, তখন পড়তে গিয়ে আমরা দেখব সেখানে আরো নতুন নতুন শব্দ রয়েছে, সেই শব্দগুলো আমি আপনাদেরকে বর্ণনা করে দেব। সো ডোন্ট ওয়ারি। কন্যা ভারগ্রস্ত, এটার মানে হচ্ছে বিবাহযোগ্য কন্যা বিয়ে দেওয়ার দায়িত্ব বহনকারী অর্থে। আপনারা নিশ্চয়ই শুভা পড়ে ফেলেছেন নাকি? না, শুভা আপনারা পরে পড়বেন। শুভাতে দেখবেন কন্যা ভারগ্রস্ত পিতা, কন্যা ভারগ্রস্ত, এখানে এই শব্দটা ব্যবহার করা হয়েছে। মানে হচ্ছে আমাদের বাঙালি সমাজে একটা রীতি ছিল যে কন্যা মেয়েদেরকে খুব কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া হতো। তো এই কারণে মেয়ে যখন একটু বড় হইতো, বয়স যখন একটু শৈশব পেরিয়ে কেবল কেবল কৈশোর পেরিয়ে যৌবনের দিকে যাচ্ছে, তখনই তার খুব দ্রুত তাকে শ্বশুর বাড়িতে পাঠায় দেওয়া হইতো। তো যার বিয়ে হচ্ছে না, এইটা নিয়ে পিতামাতা আবার অনেক টেনশন করতো, কারণ এইটাই সিস্টেম যে আপনার মেয়ে বড় হইলে আপনি তাকে বিয়ে দিয়ে দেবেন। বুঝতে পারছো? সো এই কারণে কন্যার পিতামাতার জন্য এটা অনেক বড় একটা টেনশনের ব্যাপার ছিল, যার কারণে ভারগ্রস্ত বলা হচ্ছে, যে এটা একটা বোঝার মতো মনে হচ্ছে যে মেয়েকে বিয়ে দিতে হবে। সো কন্যা ভারগ্রস্ত, এটার মানে হচ্ছে বিবাহযোগ্য কন্যা বিয়ে দেওয়ার দায়িত্ব বহনকারী অর্থে। আচ্ছা, সম্বন্ধ মানে হচ্ছে সম্পর্ক। এখানে স্পেসিফিক্যালি বিয়ের ক্ষেত্রে তুমি যখন সম্বন্ধ বলছো, তখন মানে বিয়ের সম্পর্ক, মানে মনে করো বলা হয় অনেক সময় যে তার জন্য একটা সম্বন্ধ দেখেছে, অনেক অনেক জায়গায় বলে এটা যে তার জন্য একটা সম্বন্ধ আসছে, এটার মানে হচ্ছে তার একটা বিয়ের খবর আসছে। বুঝছো? কন্যাকর্তা মানে কন্যার অভিভাবক, মূলত পিতাই। পত্রাসন মানে হচ্ছে পাতার উপর আসন, পাতাকে একটা আসনের মতো কল্পনা করা হয়েছে। সিংহাসন মানে যে আসনটা সিংহ আঁকানো থাকে, ওই রকম একটা আসন। ঠিক আছে? সো সিংহ চিহ্নিত আসন, সিংহাসন মানে আসনের মধ্যে সিংহের মাথা আঁকানো থাকে, রাজার সিংহাসন। ওকে, সো পত্রাসন বলতে ফুলেদের যে পাতা আছে, গাছে গাছে পাতা আছে সুন্দর, সেই পাতাকে কল্পনা করা হয়েছে পত্রাসন হিসেবে, আসন হিসেবে। অবগুণ্ঠনবতী মানে হচ্ছে ঘোমটা দেওয়া নারী, ঘোমটা দেওয়া নারী। ইয়ার্কি মানে হচ্ছে রসিকতা বা ফাজলামি করা। সন্ধ্যা ঠাকুরানী, দিদি, এখানে সন্ধ্যাকালকে দিদি বলে সম্বোধন করা হয়েছে। দিদি, এখানে একটা দাড়ি হবে। সন্ধ্যা ঠাকুরানী বলতে এখানে সন্ধ্যাকালকে, সন্ধ্যাকেও, সময়টাকেও একটা ক্যারেক্টার হিসেবে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। ওকে, পরিমল মানে হচ্ছে সুগন্ধ। পরিমল মানে কি? সুগন্ধ, ভালো গন্ধ, সেন্ট, ভালো সেন্ট। গঙ্গোপাধ্যায় তো আমরা সবাই শুনছি, সুনীল গঙ্গোপাধ্যায়, তাই না?
কিন্তু গন্ধোপাধ্যায় কয়জন শুনছি? এটা কিন্তু গঙ্গোপাধ্যায় না ভাইয়া। যারা যারা এটা গঙ্গোপাধ্যায় পড়বা তারা কিন্তু ভুল পড়তেছে। এটা গঙ্গোপাধ্যায় না, এটা হচ্ছে গন্ধোপাধ্যায়। তো শব্দটা কি? শব্দটা হচ্ছে গন্ধ। শব্দটা হচ্ছে গন্ধ, মানে ওই যে সুন্দর গন্ধ, পরিমল, সুগন্ধ। তো গন্ধোপাধ্যায় বলতে বলা হচ্ছে যে গন্ধের রাজা, গন্ধের রাজা। কুলাচার্য, কুলের আচার্য বা বংশের প্রধান পুরোহিত। এইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার তোমাদের জানা আছে। পুরোহিতকে আমরা সবাই জানি, পুরোহিত হচ্ছে যিনি পূজা আর্চা করেন। তো এখানে বংশের পুরোহিত বলতে মনে করো তোমার একটা বংশ, মানে পরিবার, ফ্যামিলি। ফ্যামিলির থেকে আর একটু বড় হচ্ছে বংশ, কারণ সেখানে শুধুমাত্র তুমি মা বাবা ভাই বোন না, তোমার মা বাবা, তোমার বাবার যত ভাই আছে যত বোন আছে তারা মিলে একটা যেই মনে করো যে গোষ্ঠী, সেই গোষ্ঠীটার নাম হচ্ছে বংশ। এখানে তোমার দাদা দাদি সবাই ইনক্লুডেড। ওকে, সো এই বংশকে বলা হয় হচ্ছে কুল। কুল যা বংশ তা, কুল আর বংশ, বুঝছো? তো এইখানে কুলের আচার্য বা বংশের প্রধান পুরোহিত, পুরোহিত বলতে বোঝানো হচ্ছে মনে করো তোমার বংশে যত পূজা আর্চা, তারপরে হচ্ছে নতুন সন্তান জন্ম নেওয়ার পরে আমরা কি করি, আমরা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান করি না? যেমন অন্নপ্রাশন, মানে প্রথম যখন সেই বাচ্চাটা ভাত খায়, এটা একটা অনুষ্ঠান বা মাঙ্গলিক একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে হয়, বা পূজার মতোই একটা ওই রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে জিনিসটা করা হয়। আবার মানুষের যখন নাম রাখা হয়, মানুষের যখন বিয়ে দেওয়া হয়, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু এরকম দেখি। তো যখন মানুষের ধর্মবিশ্বাস ছিল, আমরা দেখি প্রাচীন বাংলায় মানুষের একটা ধর্মবিশ্বাস ছিল না, নিজস্ব একটা ধর্মবিশ্বাস ছিল। সো সেই ধর্মবিশ্বাসে এই শুরুটা বা বিয়ের শুরুটাও তারা ভগবানের বা সৃষ্টিকর্তার আশীর্বাদ নিয়ে শুরু করতে চাইতো। তো এটা একটা পূজার মতো একটা মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হইতো। তো ওই কারণে একজন পুরোহিতকে লাগতো। এত কথা বলার অর্থ হচ্ছে ওই যে পুরোহিতটা সেইটাই হচ্ছে কুলাচার্য। বুঝতে পারছো? এখানে কুলাচার্য একটা রোল প্লে করে গল্পটার মধ্যে। ওকে, বাঞ্ছা মালি, দুইটা শব্দ। বাঞ্ছা, বাঞ্ছা মানে কি? ইচ্ছা। মালি মানে কি? মালি মানে তো আমরা সবাই জানি যে কি করে, দেখাশোনা করে বাগানের। আচ্ছা, এখন বাঞ্ছা মালি বলতে বোঝানো হয়েছে বাঞ্ছা মানে কি? ইচ্ছা। যেই মালি নিজের ইচ্ছা মতো ফুল ফুটাইতে পারে সেইটা হচ্ছে বাঞ্ছা মালি। যেই মালি নিজের ইচ্ছা মতো ফুল ফোটাতে পারে তিনিই হচ্ছেন বাঞ্ছা মালি। খদ্দক মানে কি? জোনাকি পোকা। এওগণ, এখানে ত্রয় না, এখানে একটু কারেকশন সবাই। এই এই ভুলটা কিন্তু তোমরা কোনো মতে করবা না। এই যে এও, এটা হচ্ছে এও, এও লিখেছি আমি। আমি আরেকটু ক্লিয়ার করে লিখি, দেখো। ঠিক আছে, এটা হচ্ছে এও। আর এইটা কি হইল? এইটা হয়ে গেল ত, ত যোগ র ফলা। যখন আমি একটা মাত্রা দিচ্ছি, যখন আমি কি দিচ্ছি, যখন আমি এই যে মাত্রা দিচ্ছি, মাত্রা দেওয়া যাবে না। আমি যখন এও লিখছি তখন আমি এই যে এও, এর কিন্তু কোনো মাত্রা আছে? ওকে, ঠিক আছে, আমরা তাইলে আবার চলে যাই। আচ্ছা, এও মানে হচ্ছে সধবা নারী। সধবা মানে কি? মানে যেই নারীর স্বামী এখনো পর্যন্ত জীবিত আছেন তাকে বলা হয় সধবা নারী। আর বিধবা মানে কি? বিধবা মানে হচ্ছে যার স্বামী মারা গেছেন। আমরা তো সবাই দেখেছি যে বিধবা বিবাহ প্রচলন করা হয়, মানে যার স্বামী একবার মারা গেছেন তার আবার বিবাহ দেওয়ার রীতি চালু হয়, সেটা হচ্ছে বিধবা বিবাহ। ওকে, এরপরে কমল কাকা। কমল কাকা হচ্ছে কমলাকান্তকে কাকা বলে সম্বোধন করা হয়েছে, কমলাকান্তকে কাকা বলে ডাকা হয়েছে, যার কারণে তাকে বলা হচ্ছে কমল কাকা। ওকে, আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে তো আমি ছিলাম, এখন মূল পাঠে চলে আসতেছি। নেক্সট স্লাইডে কি কি পড়লাম এতক্ষণ পর্যন্ত? এতক্ষণ পর্যন্ত পড়েছি গল্পটার সামারি, আমার মুখ থেকে শুনছো। গল্পের শব্দার্থ পড়েছো আর লেখক পরিচিতি পড়েছো। এই তিনটা জায়গা থেকে আমাদের কি কি আসবে এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। এখন যেই পার্টটায় আমরা আসলাম এইটা সব থেকে ভাইটাল পার্ট, কারণ তুমি যদি গল্পটা না বুঝো তাহলে গল্প থেকে সিকিউ আসুক বা এমসিকিউ আসুক তুমি কিন্তু ঠিক মতো লিখতে পারবা না। ক নাম্বারের জন্য কিছু কিছু জায়গায় দাগায় দিব, সেই জিনিসগুলো তোমার জানা দরকার। খ নাম্বারের জন্য কিছু জিনিস আমি এক্সপ্লেন করব, আমি মুখ দিয়ে বলবো, জিনিসগুলো তোমার শুনতে হবে এবং কিছু কিছু জিনিস নোট ডাউন করতে হবে যা তুমি
ওই লাইন দিয়ে কি বোঝানো হয়েছে, এই শব্দ দিয়ে, এই উপমা দিয়ে আসলে কি অর্থে ব্যবহার করা হয়েছে, এই ধরনের অনুধাবনমূলক প্রশ্ন যখন আসবে তখন তুমি খুব সুন্দর মতো গুছায় লিখতে পারো। ওকে, আমরা একটু দেখি, চলে যাই প্রথমেই। বৈশাখ মাস বিবাহের মাস, বৈশাখ মাস বিবাহের মাস, ঠিক আছে। কার কার জন্মদিন বৈশাখে? রবীন্দ্রনাথের জন্মদিন বৈশাখে, 25শে বৈশাখ। সারা বাংলাব্যাপী এটা পালন করা হয়। বৈশাখ মাস বিবাহের মাস, যার যার হচ্ছে বৈশাখ মাসে জন্ম তাদের যদি বৈশাখ মাসেই বিয়ে হবে, ঠিক আছে। কারণ বৈশাখ মাস যেহেতু বিবাহের মাস, আপনাদের খুব ভালো হবে একই মাসে দুইটা জিনিস পালন করবেন, ম্যারেজ অ্যানিভার্সারিও পালন করবেন, আবার জন্মদিনও পালন করবেন। এনিওয়ে, দেখেন বৈশাখ মাস হচ্ছে বিবাহের মাস। আমি পহেলা বৈশাখে নসিবাবুর ফুলবাগানে, কোন ফুলবাগানে? নসিবাবুর ফুলবাগানে বসিয়া একটি বিবাহ দেখিলাম। কয় তারিখে দেখছে? পহেলা বৈশাখে দেখছে, একদম নববর্ষের দিন দেখছে, নতুন বছরে। ভবিষ্যৎ বরকন্যা দিগের শিক্ষার্থ লিখিয়া রাখিতেছি। এটা তোমাদের জন্য, আসলেই তোমাদের জন্য, ভবিষ্যৎ বরকন্যাদের জন্য। মল্লিকা ফুলের বিবাহ, কার বিবাহ ভাইয়া? মল্লিকা ফুলের বিবাহ। বৈকাল শৈশব অবসান প্রায়। এখানে একটা ব্যাপার দেখো, বৈকাল মানে হচ্ছে বিকাল, বৈকাল মানে কি? বিকাল। তো বৈকাল শৈশব বলতে শৈশব রূপের বিকাল, মানে শৈশব যখন একদম শেষ হয়ে আসছে, বিকালে কি হয়? দিনটা শেষ হয়ে আসে না একদম বিকালের দিকে এসে? তো বৈকাল শৈশব মানে হচ্ছে শৈশবটা শেষ হয়ে আসছে এরকম একটা সময়। বৈকাল শৈশব অবসান প্রায়, শেষ হয়ে আসতেছে শৈশব। কলিকা কন্যা বিবাহযোগ্য হইয়া আসিল। এখন কলিকা শব্দটার মানে কি? ফুলের কলি তো আমরা সবাই চিনি, তাই না? তো কলি হচ্ছে কলিকা, ফুলের কলি যেটা সেটাই হচ্ছে কলিকা। কলিকা কন্যা বিবাহযোগ্য হইয়া আসিল। কন্যার পিতা বড়লোক নহে, খুব একটা বড়লোক না, টাকা পয়সা তেমন নাই। ক্ষুদ্র বৃক্ষ, তাহাতে আবার অনেকগুলি কন্যা ভারগ্রস্ত। আচ্ছা, টাকা পয়সা নাই বলতে তুলনা করা হচ্ছে তো বাগানের যে পরিবেশ, সেই পরিবেশে তুলনা করা হচ্ছে যে তিনি ক্ষুদ্র বৃক্ষ, অন্যান্য বড় বড় বৃক্ষের মতো না, অনেক বড় ডালপালা শাখা প্রশাখা বিস্তার করে অনেক জায়গা জুড়ে রয়েছে এরকম না, আকারে অবয়বে অত্যন্ত ক্ষুদ্র। সম্বন্ধের অনেক কথা হইতেছিল, মানে অনেক বিয়ের কথাই সেখানে হচ্ছিল, কিন্তু কোনটা স্থির হয় নাই, কোনোটা স্থির হয় নাই। উদ্যানের রাজা স্থলপদ্ম নির্দোষ পাত্র বটে। স্থলপদ্মকে কনসিডার করা হয়েছে, হ্যাঁ স্থলপদ্মের সাথে বিয়ে দেওয়া হইতে পারে, কিন্তু তিনি নির্দোষ পাত্র, কিন্তু ঘর বড় উঁচু, অত্যন্ত উঁচু মাপের। কিন্তু এখানে কি? এখানে মেয়ের বাবাকে, কন্যার পিতা, কন্যার পিতা হচ্ছে ক্ষুদ্র বৃক্ষ। তো দেখছে যে না, স্থলপদ্ম হচ্ছে উদ্যানের রাজা, রাজার সাথে কোনো মতেই বিয়ে দেওয়া যাবে না, কারণ রাজার কি থাকবে? কোনো একটা রাজকুমারীকে নিয়ে আসবে, কোনো একটা ক্ষুদ্র বৃক্ষের কন্যাকে কেন সে গ্রহণ করতে যাবে, সেটা বলা হচ্ছে। স্থলপদ্ম অত দূর নামিল না। জবা এই বিবাহে অসম্মত ছিল না, তিনি একদম মানে নারাজও ছিল না, অসম্মত মানে নারাজও ছিল না, একেবারে নাও করে নাই, কিন্তু জবা বড় রাগী, অত্যন্ত রাগ। কন্যাকর্তা পিছাইলেন, কন্যাকর্তাই এই যে রাগী, একজনের কাছে মেয়েকে বিয়ে দিলেন না, কন্যাকর্তা পিছাইলেন। গন্ধরাজ পাত্র ভালো, পাত্র হিসেবে আবার গন্ধরাজের কথা বলা হচ্ছে, গন্ধরাজ পাত্র ভালো, কিন্তু বড় দেমাগ, দেমাগ মানে হচ্ছে অহংকার, অত্যন্ত অহংকারী। প্রায় তাহার বর পাওয়া যায় না, বর একদম পাওয়াই যাচ্ছে না। কার বর পাওয়া যাচ্ছে না? মল্লিকার। আমরা এই জিনিসটা যাতে না ভুলি, অনেকগুলা ফুলের নাম দেখবো, কিন্তু আমাদের কোনে কে? কোনে হচ্ছে মল্লিকা, মল্লিকার বর পাওয়া যাচ্ছে না। এইরূপ অব্যবস্থার সময়ে ভ্রমররাজ ঘটক হইয়া মল্লিকা বৃক্ষ সদনে, বৃক্ষ সদন মানে হচ্ছে বৃক্ষের ঘর, এই যে সদন, এটা বলতে মূলত ঘরকে বোঝানো হয়, ঘর বা আলয় বা বসবাসের যে জায়গা সেটা। ভ্রমররাজ ঘটক হইয়া মল্লিকা বৃক্ষ সদনে মানে মল্লিকা বৃক্ষের বাড়িতে উপস্থিত হইলেন। তিনি আসিয়া বলিলেন, মানে ভ্রমর যেরকম করে, গুন 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 মেয়ে আছে। মল্লিকা বৃক্ষে পাতা নেড়িয়া সায় দিলেন, আছে। ভ্রমর পত্রাসন গ্রহণ করিয়া বলিলেন, পত্রাসন মানে পাতার উপর ভ্রমর এসে বসলো, বসে তিনি বলল, গুন গুন গুন, ভ্রমর যে গুনগুন করে সেটা, গুনগুনাগুন মেয়ে দেখিব। মেয়েকে সে দেখতে চাচ্ছে, ঘটক এসে মেয়েকে দেখতে চাচ্ছে, মেয়ে দেখার রীতি এখনো প্রচলিত রয়েছে আমাদের, তাই না? বৃক্ষ শাখা নত করিয়া মুদিত নয়না মানে চোখ বন্ধ করে অবগুণ্ঠনবতী কন্যা দেখাইলেন,
মানে কন্যার একদম ঘুমটা দেওয়া মেয়েকে দেখাইলেন। ভ্রমর একবার বৃক্ষকে প্রদক্ষিণ করিয়া আসিয়া বলিলেন, গুন গুন গুন, দেখিতে চাই, ঘুমটা খুলো। মানে মেয়েকে দেখতে চায় সে, মেয়ে আসলে দেখতে কেমন। এইখানে একটা ব্যাপার আমি একটু ক্লিয়ার করি তোমাদেরকে। মল্লিকা ফুলের ওইখানে কি বলা হয়েছিল? কলিকা কন্যা, মানে ফুলের একদম কলি, যে কেবলমাত্র তার শৈশবকে পার করেছে, শৈশব পার করে যৌবনের দিকে সে পা ফেলেছে, এরকম ফুলের কলি। এখন ফুলের কলি মানে কি? যেই ফুলের পাতাটা এখনো পর্যন্ত পুরাপুরি ফুটে নাই, সেটা হচ্ছে ফুলের কলি। সো যেই কারণে অবগুণ্ঠনবতী, এটা বলতে বোঝানো হচ্ছে মূলত যে তারকে আসলে দেখা যাচ্ছে না, এখনো পর্যন্ত ফোটে নাই। ঠিক আছে? লজ্জাশীলা কন্যা কিছুতেই ঘুমটা খুলে না। বৃক্ষ বলিলেন, আমার মেয়েগুলি বড় লাজুক, তুমি একটু অপেক্ষা করো, আমি মুখ দেখাইতেছি। ভ্রমর ভো করিয়া স্থলপদ্মের বৈঠকখানায় গিয়া রাজপুত্রের সঙ্গে ইয়ার্কি করিতে বসিলেন। যেহেতু এখানে মেয়েকে সে দেখতে পাচ্ছে না, সে তখন চলে গেল কোথায়? একদম স্থলপদ্ম, যে হচ্ছে রাজার পুত্র, একদম রাজা, উদ্যানের রাজা। উদ্যান মানে বাগান। এদিকে মল্লিকার সন্ধ্যা ঠাকুরানী দিদি আসিয়া তাহাকে কত বুঝাইতে লাগিল। বলিল, দিদি একবার ঘুমটা খোলো। সন্ধ্যা ঠাকুরানী দিদি বলতে এখানে সন্ধ্যাকে বোঝানো হচ্ছে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, কিছু কিছু ফুল তোমরা তো জানো যে দিনের বেলা ফোটে না, একদম যখন সন্ধ্যা হয় তখনই তারা ফুটে ওঠে। তো মল্লিকা ফুল হচ্ছে এরকম একটা ফুল। সন্ধ্যা ঠাকুরানী দিদি যখন এলেন, আসার পরে তাকে বুঝাইতে লাগলো, যে বুঝাইতে লাগিল, বলিল, দিদি একবার ঘুমটা খোলো, নইলে বর আসবে না, লক্ষ্মী আমার, চাঁদ আমার, সোনা আমার, ইত্যাদি অনেক আদর করে তাকে বলতেছে। কলিকা কতবার ঘাড় নাড়িল, মানে ফুলের ওই কলিটা অনেকবার নাড়াচাড়া করলো, কতবার রাগ করিয়া মুখ ঘুরাইল, কতবার বলিল, ঠান দিদি তুই যা। কিন্তু শেষে সন্ধ্যার স্নিগ্ধ স্বভাবে মুগ্ধ হইয়া মুখ খুলিল। মানে এটা মল্লিকা ফুলের স্বভাবই এটা, যে সন্ধ্যা যখন হয় তখন সে নিজের প্রকৃত রূপ বা ফুটে উঠবে, মল্লিকা ফুলগুলো যে প্রকৃত রূপ সে দেখাইল। কিন্তু শেষে সন্ধ্যার স্নিগ্ধ স্বভাবে, স্নিগ্ধ সন্ধ্যার কারণে মুগ্ধ হইয়া মুখ খুলিল। এটা পুরাটাই কিন্তু লেখকের কল্পনা, যে সন্ধ্যা আসছে, সন্ধ্যা এসে তাকে আদর করে, আদর যত্ন করে অনেক বুঝাইছে, বুঝানোর পরে তাকে মানাইছে, তারপরে সে মুখ খুলছে সন্ধ্যার একদম স্নিগ্ধ স্বভাবের কারণে। এটা পুরোটুকুই হচ্ছে লেখকের কল্পনা। এনিওয়ে, আমরা সেই কল্পনার জগতেই আছি। তখন ঘটক মহাশয় ভোগ করিয়া রাজবাড়ি হইতে নামিয়া আসিয়া ঘটকালিতে মন দিলেন। মানে সে তখন স্থলপদ্মের বাড়ি থেকে, স্থলপদ্ম গাছ থেকে মল্লিকা গাছে আবার চলে আসছে, মল্লিকা বৃক্ষ সদনে চলে এসেছে, কবির মতো করে বলতে গেলে। কন্যার পরিমলে যখন ফুলটা ফুটে গেল, তখন কি একদম সুগন্ধে চারিপাশ পূর্ণ হয়ে গেল। তাহলে কন্যার পরিমলে মুগ্ধ হইয়া বলিলেন, গুন 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 গুনাগুন, কন্যা গুণবতী বটে, ঘরে মধু কত, ফুলের মধু, সে বলতেছে ঘরে মধু কত। কন্যাকর্তা বৃক্ষ বলিলেন, ফর্দ দিবেন। ফর্দ মানে হচ্ছে একটা লিস্ট। আমরা মুদিখানার বাজার করতে যাওয়ার আগে যে লিস্টটা নিয়ে যাই, চাল ডাল মশলা সবকিছু একটা তালিকা করে নিয়ে যাই না, সেটাই হচ্ছে ফর্দ। ফর্দ দিবেন, কড়াই গন্ডায় বুঝাইয়া দিব। ভ্রমর বলিলেন, গুন গুন গুন, আপনার অনেক গুণ ঘটকালিটা। কন্যাকর্তা শাখা নাড়িয়া সায় দিল, তাও হবে, মানে সে যে ঘটকালি করতেছে, এই ঘটকালির জন্য তার তো কিছু পাওনা দরকার, সেইটা সে চেয়ে নিল। ভ্রমর তখন বলতেছে, বলি ঘটকালি কিছু আগাম দিলে হয় না, মানে আগেই কিছু দেন, এখনই কিছু দেন, নগদ দান বড়, গুন 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 গুণ। ক্ষুদ্র বৃক্ষটি তখন বিরক্ত হইয়া সকল শাখা নাড়িয়া বলিল, আগে বরের কথা বলো, বরকে। সে বলতেছে, হ্যাঁ তোমাকে দিব, ঘটকালির টাকা দিব, তবে তার আগে তুমি আগে বলো যে বরটা আসলে কে, কাকে ঠিক করেছ। ভ্রমর, বর অতি সুপাত্র, তার অনেক গুণ, এই যে গুণ, ঠিক আছে। এ সকল কথোপকথন মনুষ্য শুনিতে পায় না। কমলাকান্ত বাবু তখন কি বলতেছে, বা কমল কাকা তখন বলতেছে যে না, এগুলা মানুষ শুনতে পায় না, আমি কেবল দিব্যকর্ণ পাইয়াই এ সকল শুনিতে পারিতেছি। এখন দিব্যকর্ণ মানে কি? দিব্যকর্ণ মানে হচ্ছে যেই কর্ণটা একদম দেবতার আশীর্বাদ পাইছে, খুব একটা ম্যাজিক্যাল পাওয়ার পেয়ে গেছে, বুঝছো, সুপার পাওয়ার পেয়ে গেছে। তো আমি কেবল দিব্যকর্ণ পাইয়াই এ সকল শুনিয়াছিলাম। আমি শুনিতে লাগিলাম কুলাচার্য মহাশয়। এখন সবার মনে আছে কুলাচার্য কোনটা? কুলাচার্য হচ্ছে ওই যে বংশের পুরোহিত, বংশের পুরোহিত যিনি বংশের সবকিছু নির্ধারণ করে। বিয়ের আগে তার কাছে যাওয়া হয়, কোনো নতুন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার কাছে যাওয়া যায়, বা পরিবারের যে কোনো অনুষ্ঠানে
তার কাছে যাওয়া হয়, ছেলের নাম কি রাখা হবে সেই অনুষ্ঠানে তার কাছে যাওয়া হয়। ওকে, সো কুলাচার্য মহাশয় পাখা চাড়িয়া 6 পা ছড়াইয়া গোলাপের মহিমা কীর্তন করিলেন। গোলাপ মানে গোলাপ। বলিতেছিলেন যে গোলাপ বংশ বড় কুলীন, কুলীন মানে খুব ভালো বংশের মানুষ, কেননা ইহারা ফুলে মেল। মেল একটা শব্দ আছে, এখন আমি একটু আপনাদেরকে বলি যে তখনকার সময়ে মেল এইটা বলতে একটা গোষ্ঠীকে বুঝাইতো, নির্দিষ্ট কিছু মানুষকে বুঝাইতো। আপনারা সবাই তো জানেন তখনকার তৎকালীন হিন্দু সমাজে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এরকম জাত প্রথা ছিল। তো ওই জাত প্রথার মধ্যে কাদের সাথে কাদের বিয়ে দেওয়া যাবে, মনে করো এ একটা জাতের মানুষ, এ অন্য একটা জাতের মানুষ, সো এরা যদি সেম মেলের না হয়, বুঝতে পারছো, মনে করো সেট এ সেট বি আলাদা আলাদা মেল, তখন তাদের বিয়ে হইতো না। এরা যদি এক মেলের হইতো তাহলে বিয়ে হইতো। ব্যাপারটা এরকম কিছুটা এইরকম প্রসেসের মধ্য দিয়ে জিনিসটা যাইতো, বুঝতে পারছি, একটা একটা প্রাচীন প্রথা। তো এখানে ফুলে মেল, মেলটার নাম হচ্ছে ফুল, ফুলে। যদি বলো সকল ফুলই ফুলে, তথাপি গোলাপের গৌরব অধিক, কেননা ইহারা সাক্ষাৎ বাঞ্ছাবালির সন্তান, তাহার স্বহস্ত রূপিত। যদি বলো এ ফুলে কাটা আছে, কোন কুলে বা কোন ফুলে নাই, গুণ বর্ণনা করতেছে তখন যে গোলাপ কেন বেটার হবে একজন পাত্র হিসেবে, একজন বর হিসেবে। যাহা হোক, ঘটকরাজ কোন রূপে সম্বন্ধ স্থির করিয়া বউ করিয়া উড়িয়া গিয়া গোলাপ বাবুর বাড়িতে খবর দিলেন। ভ্রমর সাথে সাথে চলে গেছে। গোলাপ তখন বাতাসের সঙ্গে নাচিয়া নাচিয়া, হাসিয়া হাসিয়া, লাফাইয়া লাফাইয়া, গোলাপের খুশিটা দেখছো, একদম বাতাসের সঙ্গে নাচিয়া নাচিয়া, হাসিয়া হাসিয়া, লাফাইয়া লাফাইয়া খেলা করিতেছিল। আপনারা কেউ করবেন নাকি এটা এইরকম? আপনারা একটু বড় হইলে করবেন আপনাদের, যে নাচিয়া নাচিয়া, হাসিয়া হাসিয়া, লাফাইয়া লাফাইয়া খেলা করিতেছিল। বিবাহের নাম শুনিয়া একেবারে আহ্লাদিত হইয়া কন্যার বয়স জিজ্ঞাসা করিল। বাপরে, দেখছো কি আনন্দ! ভ্রমর তখন বলছে আজি কালি ফুটিবে, গোধূলি লগ্ন উপস্থিত। গোলাপ বিবাহে যাত্রার উদ্যোগ করিতে লাগিলেন। উচ্চিঙ্গরা, উচ্চিঙ্গ মানে আমরা কি জানি বলেন তো? নহবত। নহবত হচ্ছে এক ধরনের আমার কি, এক ধরনের বাদ্য, এটাকে বাদ্য বলতে পারি, বাদ্যযন্ত্র, বুঝতে পারছি। মূলত সানাই বা বিয়ে অনুষ্ঠানে বাজানো হয় এরকম একটা বাদ্যযন্ত্রকে আমরা নহবত বলে জানি। তাহলে উচ্চিঙ্গরা নহবত বাজাইতে আরম্ভ করিলেন। উচ্চিঙ্গরা, আচ্ছা উচ্চিঙ্গ মানে কি বলেন? ঝিঝি পোকারা। তো এখানে একটা বাগানের কথা যেহেতু বর্ণনা করা হচ্ছে, সেই বাগানে তো ঝিঝি পোকাও থাকবে, মৌমাছিও থাকবে। তারপরে আবার মৌমাছি সানায়ের বায়না লইয়াছিল, আর রাতকানা বলিয়া সঙ্গে যাইতে পারিল না। মৌমাছি রাতকানা, যার কারণে সঙ্গে যেতে পারে নাই, কিন্তু উচ্চিঙ্গরা নহবত বাজাইতে আরম্ভ করেছে। আচ্ছা, খদ্দতেরা, খদ্দত মানে হচ্ছে জোনাকি, জোনাকিরা ঝাড় ধরিল। ঝাড়বাতি আমরা সবাই দেখেছি, এক ধরনের মানে আলো থাকে, প্রচুর আলো থাকে, সেইটা ঝাড় ধরিল। আকাশে তারাবাজি হইতে লাগিল, কোকিল আগে আগে ফুকরাইতে লাগিল। অনেক বরযাত্রী চড়িল, স্বয়ং রাজকুমার স্থলপদ্ম দিবাবসানে অসুস্থকর বলিয়া আসিতে পারিলেন না। স্থলপদ্ম নিজে আসতে পারে নাই, স্বয়ং মানে হচ্ছে নিজে আসতে পারে না, একটু শরীর খারাপের কারণে। কিন্তু জবা গোষ্ঠী, শ্বেত জবা, রক্ত জবা, জরদ জবা, মানে সব রকমের জবা, জবা গোষ্ঠী প্রভৃতি সব অংশে আসিয়াছিল। করবিদের দল সেকেলে রাজাদিগের মতো বড় উচ্চ ডালে চড়িয়া আসিয়া উপস্থিত। সেউতি নিতবর হইবে বলিয়া সাজিয়া আসিয়া দুলিতে লাগিল। গরদের, গরদ মানে হচ্ছে এক ধরনের কাপড়, কাপড়ের একটা ধরন, তখনকার সমাজে অত্যন্ত প্রচলিত ছিল। এবং বিয়ের অনুষ্ঠানে আমরা এখন কি দেখি যে জামদানি পরে, জামদানি নাম শুনেছি না এরকম? তো গরদ হচ্ছে এরকম একটা কাপড় যেটা হিন্দুদের সকল মাঙ্গলিক অনুষ্ঠানে ব্যবহার করা হতো। গরদের জোর পড়িয়া চাপা আসিয়া দাঁড়াইল, উগ্র গন্ধ ছুটিতে লাগিল। উগ্র গন্ধ মানে প্রচন্ড গন্ধ। আচ্ছা, গন্ধরাজেরা বড় বাহার দিয়া দলে দলে আসিয়া গন্ধ বিলাইয়া দেশ মাতাইতে লাগিল। অশোক নেশায় লাল হইয়া, অশোককে আমরা দেখছিলাম যে মাতাল অশোক, আসিয়া উপস্থিত, সঙ্গে একপাল পিঁপড়া মুসাহেব হইয়া আসিয়াছে। তাহাদের গুণের সঙ্গে সম্বন্ধ নাই, কিন্তু দাঁতের জ্বালা বড়। কোনো বিবাহে না এরূপ বরযাত্রী জোটে, আর কোন বিবাহে না তাহারা হুল ফুটাইয়া বিবাদ বাধায়। বরযাত্রীর মধ্যে আমরা সবাই কিন্তু এটা জানি যে আমাদের সমাজে
বরযাত্রীদের মধ্যে একটু ক্যাচাল লাগে, একটু ঝগড়া লাগে। এটা মোটামুটি রীতিই হয়ে গেছে একটা, যে যদি বরযাত্রী কোনো একটা বিয়ের অনুষ্ঠানে যায় কিন্তু সেখানে কোনো ঝামেলা না হয়, এটা একটু অ্যাবনর্মাল। ঝামেলাটা হয় একদম নর্মাল হয়ে গেছে। ওকে, এরপরে দেখি কুরুবক, কুটোজ প্রভৃতি আরো অনেক বরযাত্রী আসিয়াছিলেন। ঘটক মহাশয়ের কাছে তাহাদের পরিচয় শুনিবেন। সর্বত্রই তিনি যাতায়াত করেন, মানে তিনি সবার মাঝেই তার যাতায়াত রয়েছে, এবং কিছু কিছু মধু পাইয়া থাকেন। ওকে, আমরা পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে গল্পের বাকি অংশটুকু। আমারও নিমন্ত্রণ ছিল, মানে কমল কাকারও নিমন্ত্রণ ছিল, কমলাকান্তেরও নিমন্ত্রণ ছিল। আমিও গেলাম। দেখি বরপক্ষের বড় বিপদ। বাতাস বাহকের বায়না লইয়াছিলেন, বাতাস বাহকের বায়না লইয়াছিলেন। আচ্ছা, তখন হুম হুম করিয়া অনেক মর্দানি করিয়াছিলেন। মর্দানি মানে হচ্ছে বাহাদুরি করা। যেমন আমি আপনাদের সুষমা ভাইয়া আপনাকে পরীক্ষার আগের রাতে জিজ্ঞেস করলাম যে ভাইয়া আপনি কি এই জিনিসটা পারেন, আপনি কি সৃজনশীলের খ নাম্বার, গ নাম্বার, ঘ নাম্বার কিভাবে লিখতে হয় সেটা জানেন? আপনি বললেন হ্যাঁ হ্যাঁ ভাই, কোনো টেনশন নাই, আমি সব পারি। এটা হচ্ছে আপনি এক ধরনের বাহাদুরি করতেছেন। তো বাতাসকে যখন বলা হয়েছে তুমি কি বাহকের কাজটা করতে পারবে কিনা, বাতাস যখন অনেক মর্দানি করিয়াছিলেন, মানে অনেক বাহাদুরি করেছিলেন যে হ্যাঁ হ্যাঁ পারবো, হুম হুম, এটা কোনো ব্যাপারই না, এরকম। কিন্তু কাজের সময় কোথায় লুকাইয়াছিলেন কেহ খুঁজিয়া পাইয়া। দেখিলাম বর বরযাত্রী সকলে অবাক হইয়া স্থিরভাবে দাঁড়াইয়া আছেন। মল্লিকাদিগের কুল যায় দেখিয়া আমি বাহকের কার্য স্বীকার করিলাম। বর বরযাত্রী সকলকে তুলিয়া লইয়া মল্লিকাপুরে গেলাম। কারণ তখনকার সময় অনুযায়ী বরই কিন্তু যায় মেয়ের বাড়িতে বিয়ে করতে, তারপরে মেয়েকে নিয়ে একবারে বাড়িতে চলে আসে। সেখানে দেখিলাম কন্যাকুল, মানে কন্যার পরিবারের সকলে, সকল ভগিনী মানে সকল বোন আহ্লাদে ঘুমটা খুলিয়া মুখ ফুটাইয়া পরিমল ছুটাইয়া, মানে সুগন্ধ ছড়িয়ে সুখের হাসি হাসিতেছে। দেখিলাম পাতায় পাতায় জরাজরি গন্ধের ভাণ্ডারে ছড়াছড়ি পড়িয়া গিয়াছে। রূপের ভারে সকলে ভাঙিয়া পড়িতেছে, মানে প্রচন্ড সুন্দর লাগতেছে। অদ্ভুত রকমের সুন্দর মল্লিকা ফুল গাছে ফুটে রয়েছে, এবং সবগুলা সন্ধ্যার পরে সবগুলাই ফুটে উঠেছে। যুথি, মালতী, বকুল, রজনীগন্ধা প্রভৃতি এয়গণ স্ত্রী আচার করিয়া বরণ করিলেন। দেখিলাম পুরোহিত উপস্থিত। নসীবাবুর নবম বর্ষিয়া কন্যা জীবন্ত কুসুম রূপিণী কুসুমলতা সুচ সুতা লইয়া দাঁড়াইয়া আছে। কন্যাকর্তা কন্যা সম্প্রদান করিলেন। পুরোহিত মহাশয় দুইজনকে এক সুতায় গাঁথিয়া গাঁটছড়া বাঁধিয়া দিলেন। তখন বরকে বাসর ঘরে লইয়া গেল। কত যে রসময়ী মধুময়ী সুন্দরী সেখানে বরকে ঘিরা বসিল, তাহা কি বলিব। প্রাচীনা ঠাকুরানী দিদি টগর সাদা প্রাণে বাধা রসিকতা করিতে করিতে শুকাইয়া উঠিলেন। রঙ্গনের রাঙা মুখে হাসি ধরে না। জুই কন্যের সই কন্যের কাছে গিয়া শুইল। রজনীগন্ধাকে, আচ্ছা এই সই মানে কিন্তু হচ্ছে বন্ধু বা বান্ধবী। রজনীগন্ধাকে বর তারকা রাক্ষসী বলিয়া কত তামাশা করিল, মানে বিয়ের মধ্যে যেরকম হয় বরপক্ষের কনে পক্ষের পরিবারদের মধ্যে যে একটা সুন্দর আত্মীয়তার সূচনা করে, এরকম একটা মানে রসিকতাময় বাক্যালাপ, বুঝতে পারছি। বকুল একে বালিকা তাতে যত, বকুল একে বালিকা, আচ্ছা বকুল বালিকা তাতে যত গুণ তত রূপ নহে। এক কোণে গিয়া চুপ করিয়া বসিয়া রহিল, আর ঝুমকা ফুল বড় মানুষের গৃহিণীর মতো মোটা নীল শাড়ি ছড়াইয়া জমকাইয়া বসিল। তখন কমল কাকা বলে, ওঠ বাড়ি যাই, রাত হয়েছে। ও কি চুলে পড়বে যে। কুসুমলতা এই কথা বলিয়া আমার গা ঠেলিতেছিল। চমক হইলে দেখিলাম কিছুই নাই। সেই পুষ্পবাসর কোথায় মিশিল। মনে করিলাম সংসার অনিত্যই বটে। মানে ওই যে নসীবাবুর মেয়ের কথায় তার ঘুম ভেঙে গেছে, বুঝছো। এই আছে এই নাই, মানে অনিত্য কোনো কিছুই চিরস্থায়ী না। নিত্য মানে সবকিছু চিরস্থায়ী, আর অনিত্য মানে চিরস্থায়ী নয়। খেয়াল করি সে রম্য বাসর কোথায় গেল। সেই হাস্যমুখী শুভ্র স্মিত সুধাময়ী পুষ্প সুন্দরী সকল কোথায় গেল। যেখানে সব যাইবে সেইখানে স্মৃতির দর্পণ তলে
ভূত সাগর গর্ভে, যেখানে রাজা প্রজা পর্বত সমুদ্র গ্রহ নক্ষত্রাদি গিয়াছে বা যাইবে, সেইখানে ধ্বংসপুরে এই বিবাহের ন্যায় সব শূন্যে মিশাইবে, সব বাতাসে গুলিয়া যাইবে। কিন্তু তখন একটা কথা বললো যে সব কিছুই একটা সময় ধ্বংস হয়ে যাবে। কুসুম তখন বলল, ওঠো না, কি করছো? আমি বলিলাম, ধুর পাগলি, আমি বিয়ে দিচ্ছিলাম। কুসুম হেসে হেসে কাছে দাঁড়াইয়া আদর করিয়া জিজ্ঞাসা করিল, কার বিয়ে কাকা? আমি বলিলাম, ফুলের বিয়ে। ও পোড়া কপাল, ফুলের? আমি বলি কি, আমিও যে এই ফুলের বিয়ে দিয়েছি। কই? এই যে মালা গেঁথেছি, দেখিলাম সেই মালায় আমার বরকন্যা রহিয়াছে। অর্থাৎ বরকন্যার যে এক হয়ে যাওয়া, এক সুতোয় গাথা, এইটা দিয়ে লেখক আসলে বুঝিয়েছেন যে ওই ফুলটাকে যখন একসাথে গাঁথা হইলো, ওইটাই হচ্ছে তাদের বিয়ে দেওয়া। বুঝতে পারছো? যে দুই গাছ থেকে ফুল এনে একসাথে মালায় সুতোয় গেঁথে দেওয়া, সেটা। এটাই হচ্ছে মূলত আমাদের গল্পের একদম সমাপ্তি। ফুলের বিয়ে হইল একটা মালা তৈরির মধ্য দিয়ে। এই কারণে গল্পটার নাম হচ্ছে ফুলের বিবাহ। ঠিক আছে? ফুলের প্রতি আকর্ষণের স্বরূপ গল্পটার মধ্য দিয়ে আমরা দেখতে পাই। বাঙালি সমাজে বিবাহের স্বরূপ, বাঙালি সমাজের বিবাহ কি রীতিতে হইতো সেইটা। নানা ধরনের ফুলের পরিচয়, বিভিন্ন ধরনের ফুলের নাম এখানে রয়েছে। কাল্পনিক ভাবনার স্বরূপ, অর্থাৎ কল্পনায় কবি কিভাবে ফুলগুলোকে নিয়ে সুন্দর একটা বিয়ের মতো করে একটা ইমাজিনারি একটা সিনেমার মতো দেখাইছে, সেইটা বলা হয়েছে। রচনার খুঁটিনাটি এগুলো এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, সবাই দাগায় রাখি। ক নাম্বারের জন্য খুব ইম্পর্টেন্ট, দাগায় রাখি। চলো এক এক করে সলভ করি। বিবাহের মাস কি? বৈশাখ। শুরুতে আন্ডারলাইন করছিলাম। আচ্ছা, তোমরা আমাকে একটু বলো, তোমরা যখন আমার ক্লাসটা করতেছো তখন কি টেক্সট বুক দাগাচ্ছ? দাগাইতে হবে। আমি যে বিষয়গুলো এক্সট্রা ইনফরমেশনগুলো দিচ্ছি বা এক্সপ্লেন করছি, সেগুলো কি লিখে রাখছো, নোট ডাউন করে রাখছো, যাতে মনে থাকে? আমার এই ক্লাসটা রেকর্ডেড যাবে, এটা কিন্তু সারা জীবনের জন্য তোমাদের জন্য রেকর্ডেড থেকে যাবে, যখন খুশি তখন দেখে নিতে পারবা। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমার ক্লাসটা হচ্ছে একটু লং, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে। তো তোমার 1 থেকে 1.5 ঘন্টার ভিডিওটা কিন্তু বারবার কিন্তু তুমি চাইলেও দেখতে পারবা না, কারণ তোমার অনেক সাবজেক্ট একসাথে পড়তে হবে। যখন তুমি প্রথমবারই পড়ছো, প্রথমবার যদি একটু নোট ডাউন করে রাখো, দেন ইট উইল বি ইজিয়ার তোমাদের জন্য ভবিষ্যতে জিনিসটাকে রিভাইজ করা। ওকে, ফুলবাগানটা কার ছিল? নসিবাবুর। মল্লিকা ফুলকে দেখতে এসেছে কে? ভ্রমররাজ ঘটক। পাঞ্ছামালির সন্তান হচ্ছে গোলাপ, গোলাপ হচ্ছে বর। সানায়ের বায়না নিয়েছিল মৌমাছি। দিবাবসানে অসুস্থকর বলে আসতে পারেন না রাজকুমার স্থলপদ্ম। শ্বেত জবা, রক্ত জবা, জর্দ জবা, এটা হচ্ছে জবা গোষ্ঠী। 3 ধরনের জবার কথা বলা হয়েছে। রাজাদিগের মতো উঁচু ডালে চড়ে উপস্থিত হয় করবী। নিতবর হবে বলে সেজে এসেছে সেউতি। নিতবর মানে হচ্ছে ছোট্ট একটা বর। প্রাচীনকালে এটাও হইতো যে বরের সাথে একদম বরের মতোই বেশে বাচ্চা একটা ছেলে যাইতো, ওইটাকে বলে নিতবর। হবে বলে সেজে এসেছে সেউতি। উগ্র গন্ধ, গরদের জোর পড়ে চাপা। গন্ধ বিলিয়ে দেশ মাতিয়ে দলে দলে আসে গন্ধরাজ। অশোকের সাথে মোসাহেব হয়ে এসেছে একপাল পিঁপড়া। পুরোহিত হচ্ছে নসিবাবুর নবম বর্ষীয়া কন্যা কুসুমলতা। পুরোহিত কেন এবার বুঝতে পারছো? যে কারণ কুসুমলতাই কিন্তু ওই 2টা ফুলকে এক করছে। তো যখন বিয়ে হয়, বিয়ের সময় পুরোহিত মন্ত্র পড়ে 2 জনের বর আর কন্যার হাত, 4 হাত, 2 জনের 2টা করে হাত, 4 হাত এক করে দেয়। এটাকে বাগধারাও তোমরা পড়বা, যে 4 হাত এক করে দেওয়া মানে হচ্ছে বিয়ে দেওয়া। ঠিক আছে? তো বাসর ঘরে বরকে ঘিরে বসলো রসময়ী মধুময়ী সুন্দরী। আচ্ছা, এরপরে হচ্ছে কন্যার সই হচ্ছে জুই। যত গুণ তত রূপ নেই কার? বকুলের। রাজা প্রজা পর্বত সমুদ্র গ্রহ নক্ষত্রাদি গিয়েছে বা যাবে ধ্বংসপুরে, সব শূন্যে মিশাবে, বাতাসে গোলা যাবে বিবাহের ন্যায়। গুরুত্বপূর্ণ লাইনের ব্যাখ্যা এখানে রয়েছে সবগুলা, এগুলো আমার খ নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট। বৈকাল শৈশব অবসান প্রায়, কলিকা কন্যা বিবাহযোগ্য হইয়া আসিল। মল্লিকা ফুলের প্রস্ফুটিত হওয়ার সময়কাল হলো সন্ধ্যা, তাই তার কাছে বিকাল শৈশবের ন্যায় রচনার কন্যা কলি সন্ধ্যা হলেই প্রস্ফুটিত হবে। আর প্রস্ফুটিত হলেই তাকে পাত্রস্থ করা হবে, মানে পাত্রের কাছে তুলে দেওয়া হবে। কন্যা গুণবতী বটে, ঘরে মধু কত। মল্লিকা ফুল রূপবতী, গুণবতী হলেও ভ্রমররাজ অন্যান্য বাঙালি ঘটকের মতোই কন্যার পক্ষের যৌতুকের সাধ্য কত।
তা জানতেই ঘরে মধুর পরিমাণ সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। বাঙালি সমাজের বিবাহ প্রথায় অবিচ্ছেদ্য অংশ যৌতুক। লেখক এই অমানবিক প্রথার ব্যঙ্গ করতেই মল্লিকা বৃক্ষের ঘরের সম্পদ বা মধুর পরিমাণ জানতে চাওয়ার প্রশ্ন এনেছেন। যদি বলো এ ফুলে কাঁটা আছে, কোন ফুলে বা কোন ফুলে নাই? গোলাপ ফুল, গোলাপের একটা দোষ আছে। মূলত এইটাতে বলা হয়েছে যে গোলাপের যদি একটা দোষ থাকে, সেই দোষটাকেও মানে তার গুণের কারণে দোষটাকে আমরা অনেক সময় দেখছি না, যে পাত্রের এই দোষটা আছে, পাত্রের কাঁটা, তো কাঁটা কান নাই, সবারই আছে, এটা বলা হচ্ছে। যে পাত্র হিসেবে গোলাপ ফুল ঠিক হওয়ার পরেই গোলাপের দোষ হিসেবে কাঁটার প্রসঙ্গ তোলেন ভ্রমররাজ। তিনি বোঝাতে চান গোলাপের কাঁটা থাকার মতো দোষ থাকতে পারে, কিন্তু ফুল হিসেবে গোলাপ অতি উচ্চ বংশীয়। আর দোষের কথা যদি বলা হয় তাহলে কোনো পাত্রেই তা থাকে না, সব পাত্রের থাকে। অতএব পাত্রের কিঞ্চিত দোষ থাকা অতি সাধারণ বিষয়। যেখানে সব যাইবে সেইখানে স্মৃতির দর্পণ তলে ভূত সাগর গর্ভে। পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, মানে এখানে বলা হচ্ছে যে সবকিছুই একসময় নশ্বরতার অতল গর্ভে তলিয়ে যাবে। কমলাকান্তের স্বপ্ন যেমন কুসুমের ডাকে হঠাৎ অতল গর্ভে তলিয়ে গেছে, ঠিক তেমনি এজন্যই কমলাকান্ত বলেছে তার দেখা ফুলের বিবাহের ফুলেরা হঠাৎ ভস্ম হলো, মানে একদম ছাই হয়ে গেল, মানে উধাও হয়ে গেল, চলে গেল অতীত হয়ে, স্মৃতির দর্পণ তলে একটা স্মৃতি হয়ে, একটা জাস্ট মেমোরি হয়ে চলে গেল। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা একটু দেখি জ্ঞানমূলক প্রশ্নে চলে এসেছি। সো আমরা একটু দেখি, আমরা এখন প্রত্যেকটাই সৃজনশীলের প্রত্যেকটাই প্র্যাকটিস করব। ফার্স্টে জ্ঞানমূলক, তারপর অনুধাবনমূলক, তারপরে প্রয়োগ, তারপরে উচ্চতর দক্ষতা। 4 ধরনের প্রশ্নই আমরা প্র্যাকটিস করব। ফার্স্টে 1 নাম্বার, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম দুর্গেশ নন্দিনী। এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। বিয়েতে সব অংশে এসেছিল কে? জবা। 3 ধরনের জবাই আসছিল। ফুলের বিবাহ রচনায় ঘটকের নাম কি? ঘটকের নাম হচ্ছে ভ্রমররাজ। বাহকের বায়না নিয়েছিল কে? বাতাস। কন্যার সইকে? জুই। সন্ধ্যা ঠাকুরানী দিদি বলতে কাকে বোঝানো হয়েছে? সন্ধ্যা ঠাকুরানী দিদি বলতে সন্ধ্যাকালকে, সন্ধ্যা যে সময়টা, সেই সময়টাকে বোঝানো হয়েছে। এরপরে আমরা পরের প্রশ্ন একটু চলে যাই, অনুধাবনমূলক প্রশ্ন। 1 নাম্বার দেখি, ফুলের বিবাহ রচনায় কন্যাভারগ্রস্ত কথাটি ব্যবহার করা হয়েছে কেন? অনুধাবন মানে হচ্ছে তুমি আসলে কি বুঝতে পারছো। একটা শব্দ যখন তোমাকে বলা হয় যে এই শব্দটা দিয়ে তুমি আসলে কি বুঝেছ, কেন এটা ব্যবহার করা হয়েছে। ওকে, আচ্ছা, বাঙালি সমাজের চিরপরিচিত দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত একাধিক বিবাহযোগ্য কন্যার পিতার পরিস্থিতি বোঝাতে কথাটি ব্যবহার করা হয়েছে। মানে এই যে কন্যার পিতা, তুমি একজন কন্যার পিতা, তোমার মেয়ের যে বিয়ে দিতে হবে, কারণ তখনকার সময় কন্যারা তো কোনো জায়গায় কাজ করতে পারতেন না, মেয়েরা কোনো জায়গাতেই কাজ করতে পারতেন না, তারা কেবলমাত্র গৃহিণীর যেই বৃত্তি সেইটাই তারা অবলম্বন করতেন, তারা ঘরেই থাকতেন, সন্তান লালন পালন করতেন। তো এখানে আমরা যদি একটু দেখি যে কন্যার পিতার ক্ষেত্রে, তুমি যখন কন্যার পিতা, তখন তোমার জন্য এটা একটা টেনশন না যে মেয়ের বিয়ে দিতে হবে, আবার বিয়ে দিতে হইলে তোমার কিন্তু বিশাল অঙ্কের একটা যৌতুক দেওয়া লাগবে, তো যার কারণে কন্যার জন্য এটা একটা চিন্তার ব্যাপার। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ফুলের বিবাহ রচনায় হাস্য কৌতুকের মাধ্যমে বিভিন্ন রকম ফুল, তাদের গন্ধ ফোটার সময় উপস্থাপন করেছেন, বা পাশাপাশি বাঙালি সমাজের কন্যা দায়গ্রস্ত পিতার চিত্র উপস্থাপন করেছেন। বিবাহযোগ্যা কন্যা মল্লিকার বিয়ের জন্য পাত্র স্থির করতে না পারায় বৃক্ষ বেশ চিন্তিত ছিল। কন্যার বয়স বেশি হলে বিয়ে দিতে সমস্যা হওয়া, আরো অনেক মেয়ের বিবাহযোগ্য হয়ে ওঠা, পাত্র না পাওয়া, এসব বিষয় তুলে ধরার মধ্য দিয়ে লেখক সমাজের একটা গভীর পর্যবেক্ষণের ইঙ্গিত দিয়েছেন। তখনকার সমাজটা কেমন ছিল, সেই সমাজের বিয়ের পরিস্থিতি কি ছিল, বিয়ে দিতে হইলে মানুষকে কি ধরনের সমস্যার মধ্য দিয়ে যাইতে হইতো, সেই সমাজের একটা চিত্র তুলে ধরেছেন। ফুলের বিবাহ রচনায় প্রকৃতপক্ষে সন্ধ্যাকালকে সন্ধ্যা ঠাকুরানী দিদি বলতে বোঝানো হয়েছে, এটা জাস্ট একটু এক্সপ্লেন করে বলবা, ঠিক আছে। আচ্ছা, আমি একটু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে এখন তোমাদের সাথে কথা বলি। যখনই কোনো একটা অনুধাবনমূলক প্রশ্ন তুমি অ্যান্সার করতে যাবা, অনুধাবনমূলক প্রশ্নের 2টা অংশ থাকে, একটা হচ্ছে জ্ঞান অংশ আর একটা হচ্ছে অনুধাবন অংশ। এখন বলি, প্রত্যেকটা প্রশ্নেরই দেখো একটা শর্ট অ্যান্সার থাকে, যে সন্ধ্যা ঠাকুরানী দিদি বলতে কাকে অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে। এখানে সন্ধ্যা সময়কে, সন্ধ্যাকাল
কালকে বোঝানো হয়েছে। তো এই জিনিসটা ফার্স্টে তুমি লাইনে লিখে রাখবা যে সন্ধ্যা ঠাকুরানী দিদি বলতে আসলে সন্ধ্যা কালকে বোঝানো হয়েছে। তারপরে এক্সপ্লেন করবা যে রচনা আসলে কি হয়েছে, যে সন্ধ্যা হলে মল্লিকা ফুল ফোটে, তারপরে ঘটনা কি হয়েছে, যে ভ্রমররাজ দেখতে আসে কিন্তু লজ্জার কারণে মল্লিকা নিজেকে দেখাইতে পারে না, অবগুণ্ঠনবতী হয়ে থাকে, ঘুমটা দিয়ে থাকে। সন্ধ্যা এসে তাকে ভুলায় ভালায় কোনো মতে, তারপরে সন্ধ্যা যখন আসে সন্ধ্যাকালে মল্লিকা ফুল ফুটে ওঠে। এই ঘটনাটি লেখক খুব সুন্দরভাবে একটা উপমার মধ্য দিয়ে বুঝাচ্ছেন। ঠিক আছে? আচ্ছা, তো যাই পরের প্রশ্নটা, আমি কেবল দিব্যকর্ণ পাইয়াই এ সকল শুনিয়াছিলাম। তার মানে ওই যে ফুল ফুল পাখিদের কথা তিনি বুঝতে পারতেন। ওকে, এরপরে কুলাচার্য মহাশয় গোলাপের মহিমা কীর্তন করেছিলেন কেন? গোলাপের মহিমা কীর্তন করার পেছনে তার কারণটা কি আমরা একটু খেয়াল করি। মল্লিকা ফুলের পিতাকে মুগ্ধ করার জন্য ঘটক, ঘটক দেখো, ঘটকালি মানে হচ্ছে টাকা। ঠিক আছে, এখন টাকা পাইতে হইলে তার তো সঠিকভাবে সফলভাবে ঘটকালি করতে হবে, বিয়েটা দেওয়া লাগবে। তো এখন বিয়ে দেওয়ার জন্য কন্যার পিতাকে কনভিন্স করা লাগবে যে না, পাত্র ভালো আছে, তাই না? না হলে কি ওই গোলাপ টাকা দিবে না? কেউই কোনো পক্ষ থেকে সে কিন্তু টাকা পাচ্ছে না। সেই কারণেই মল্লিকা ফুলের পিতাকে মুগ্ধ করার জন্য ঘটক কুলাচার্য মহাশয় পাত্র গোলাপের মহিমা কীর্তন করেছিলেন, যাতে কন্যার পিতা খুব ভালো মনে করে পাত্রকে। গোলাপের সাথে বিয়ের জন্য ঘটক ভ্রমররাজ মল্লিকাকে দেখতে আসেন। মল্লিকার রূপ দেখে পছন্দ হলে ঘটক ঘটকালির জন্য অগ্রিম মধু চেয়ে বসেন বৃক্ষ পিতার কাছে। পাত্র সম্পর্কে বৃক্ষ জানতে চাওয়ায় কুলাচার্য মহাশয় গোলাপের বংশের গৌরব সম্পর্কে বলতে থাকেন, যাতে প্রশংসা করে বৃক্ষ পিতাকে রাজি করিয়ে কিছু মধু অগ্রিম পারিশ্রমিক হিসেবে নিতে পারেন। ওকে, পরের প্রশ্নে আমরা যাই। গোধূলি লগ্নে সবাই ব্যস্ত হয়ে উঠেছিল কেন? গোলাপের সাথে বরযাত্রায় যেতে গোধূলি লগ্নে সবাই ব্যস্ত হয়ে উঠেছিল, বিয়ের সময় এসেছে। ঘটকরাজ মল্লিকা ফুলের সাথে গোলাপের বিয়ের সম্বন্ধ ঠিক করেন, তখন গোলাপের বিয়েতে বরযাত্রী যেতে তার সাথে সবাই ব্যস্ত হয়ে ওঠে। উচ্চিঙ্গরা, মনে আছে উচ্চিঙ্গ মানে ঝিঝি পোকা, নহবত বাজায়, খদ্দতেরা ঝাড়, আকাশ তারাবাজি ফোটানো শুরু করে, কোকিল বাঁশি বাজানো শুরু করে। জবাগোষ্ঠী, করবিদল, সেউতি, সেউতি কি থাকে নিতবর, চাপা, গন্ধরাজ, অশোক, পিঁপড়া সবাই বিয়ের বিভিন্ন কাজের দায়িত্ব নিয়ে মেয়ে বাড়ি যাওয়ার জন্য গোধূলি লগ্নে একদম প্রস্তুত হয়ে যায়। মনে করিলাম সংসার অনিত্যই বটে। তার যখন ঘুম ভেঙে যায় তখন সে এটা বলে যে সংসার আসলে অনিত্য, কোনো কিছু স্থির না। ঘুমের মধ্যে সে কি সুন্দর শান্তিতে একটা স্বপ্ন দেখছিল, সেই জগৎটা হঠাৎ করে তার সামনে থেকে নাই হয়ে গেল। বুঝতে পারছো? আচ্ছা, তো জীবন এবং বাস্তবতার গভীর উপলব্ধি থেকে কমল কাকা প্রশ্নোক্ত মন্তব্যটি করেছেন। ফুলের বিবাহ গল্পের কমল কাকা ফুলসহ অন্য প্রাণীদের কথা শুনতে পারছিলেন, দিব্যকর্ণ পেয়েছিলেন। ফুলের বিবাহ ছিল তার কল্পনার ভাবনার প্রতিফলন। অবাস্তব জগতে চলে গিয়েছিলেন বিয়ের আয়োজনের মধ্য দিয়ে। তবে কুসুমলতার ডাকে বাস্তবে ফিরে এসে ঘুম ভেঙে যায়, আবার কিছু দেখতে ও শুনতে পান না। এই আকস্মিক পরিবর্তনের ফলে তার কাছে মনে হয় সংসার জীবন ক্ষণস্থায়ী, এক মুহূর্তে যা আছে পরে তা হারিয়ে যেতে পারে। মানুষের অলীক কল্পনাকে উপলব্ধি করা হয়েছে হাস্যরসের মধ্য দিয়ে। সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ শব্দগুচ্ছ আমরা একটু দেখি। এই শব্দগুচ্ছ দেওয়ার অর্থটা হচ্ছে, তোমার সৃজনশীল প্রশ্ন যখন লিখবা, আমি বিগত ক্লাসেও তোমাদের জন্য বলেছি, তখন কিন্তু কিছু স্পেসিফিক ওয়ার্ড আমার কিন্তু যুক্ত করতে হয়। কারণ সাদৃশ্য, বৈসাদৃশ্য, এটা দিয়ে কি বোঝানো হয়েছে, গল্পের পূর্ণরূপ প্রকাশ করে কিনা, গল্পের পরিপূর্ণ চিত্র উদ্দীপকের মধ্যে নিহিত আছে কিনা, সেগুলো জানতে চাওয়া হয়। তো এইখানে তুমি একটু দেখো যে হাস্যরস, গল্পের মধ্যে হাস্যরস ছিল, সামাজিক ব্যঙ্গ ছিল, প্রকৃতির প্রতি ভালোবাসা ছিল এবং সৌন্দর্য উপভোগ ছিল, প্রকৃতি এবং মানুষের একাত্মতা ছিল, ক্ষণস্থায়ী জীবনাদর্শন ছিল। এমসিকিউতে চলে আসছি আমরা সবাই। আমরা এরপর খুব বেশি না, জাস্ট কয়েকটা এমসিকিউ সলভ করব, দেন সিকিউ দু একটা সিকিউ প্রশ্ন, এবং সেইগুলা তোমাদেরকে একটু বুঝাই দিব যে কিভাবে এই প্রশ্নগুলো লিখতে হয়। যে কয়টা সিকিউ আছে সবগুলা সিকিউ তোমাদের কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে। ওকে, নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। নাম্বার 1, বলো এমসিকিউ গুলার অ্যান্সার দাও। কমলাকান্তের দপ্তর কোন ধরনের রচনা? লঘু রচনা। কোন ধরনের সাহিত্য রচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অসামান্য কৃতিত্ব প্রকাশ পেয়েছে? উপন্যাস রচনায়। তিনি প্রথম সার্থক ঔপন্যাসিক।
আমি পহেলা বৈশাখে নসিবাবুর ফুলবাগানে বসিয়া একটা বিরাট বিবাহ দেখিলাম। এখানে আমি কে? আমি হচ্ছে কমলাকান্ত। কমলাকান্তের বয়ানেই পুরা গল্পটা বর্ণনা করা হয়েছে। ফুলের বিবাহ রচনায় কমল কাকা কোন তারিখে বিবাহ দেখল? একদম পহেলা বৈশাখে। আচ্ছা, আমি একটু দ্রুত যাচ্ছি, সবাই একটু অ্যান্সার করো কুইকলি। ফুলের বিবাহ রচনায় পাত্রীকে? মল্লিকা। আর পাত্র গোলাপ। কলিকা কন্যার পিতাকে? পিতা হচ্ছে ক্ষুদ্র বৃক্ষ, মল্লিকা ফুলের ছোট গাছ। ফুলের বিবাহ রচনায় সন্ধ্যা ঠাকুরানী দিদি প্রকৃতপক্ষে কে? সন্ধ্যা কাল। ঠিক আছে, ওকে। নাম্বার 8, 8 নাম্বার দেখি আমরা। মল্লিকার উদ্দেশ্যে সন্ধ্যা ঠাকুরানী দিদির ঘুমটা খোল কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? পূর্ণ বিকশিত হও, প্রস্ফুটিত হওয়ার কথা বলা হচ্ছে। ফুলের বিবাহ রচনায় ঘটককে? গন্ধরাজ, ভ্রমর, বাতাস নাকি বৃক্ষ? ভ্রমর। ফুলের বিবাহ রচনায় গোলাপের অধিক গৌরবের কারণ কি? গোলাপের অধিক কারণ বাঞ্ছামালির সন্তান। ফুলের বিবাহ রচনায় নসিবাবুর কন্যার নাম কি? মল্লিকা রানী, কুসুম রূপিণী, মল্লিকা মালতী মল্লিকা নাকি জীবন্ত প্রসারিণী? কুসুম রূপিণী। ফুলের বিবাহ রচনায় কমল কাকার কাছে সংসার কেমন? সংসার অনিত্য, জানি আমরা সবাই। ফুলের বিবাহ রচনায় কাদের উদ্দেশ্যে বিবাহের বর্ণনা লেখা হয়েছে? ভাবি বর কন্যাদের উদ্দেশ্যে। ভবিষ্যতের, ভাবি মানে হচ্ছে ভবিষ্যতে যারা বিয়ে করবে, ভবিষ্যতের বর কন্যাদের জন্য। ঠিক আছে, ওকে। কথক, গল্পের কথককে? কমলাকান্ত, কমল কাকা। কথক বিবাহের কথা লিখে রেখেছেন কেন? শিক্ষার জন্য, ভবিষ্যতের বরকন্যাদের শিক্ষার জন্য। ফুলের বিবাহ রচনায় কে বেশি রাগী? রাগী হওয়ার কারণে বিয়ে দিল না, জবা। ঠিক আছে, আচ্ছা পরেরটা চলে যাই। পরের প্রশ্ন দেখতে পাচ্ছি, ফুলের বিবাহ রচনায় ভালো পাত্রটা কে আসলে? গন্ধরাজ, গোলাপ, স্থলপদ্ম নাকি জুই? গন্ধরাজ ভালো পাত্র। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত বাংলা উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। নামটা মনে রাখবো, কপালকুণ্ডলা দিয়ে আইসো না আবার। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম বাংলা উপন্যাস কত সালে প্রকাশিত হয়? 1875 সালে। এইবারে আমরা উদ্দীপক নির্ভর একটা প্রশ্ন দেখি। জাহান সাহেবের 4টি মেয়ে বিবাহযোগ্য, কিন্তু যথেষ্ট অর্থবিত্ত না থাকায় তিনি মেয়েদেরকে উপযুক্ত পাত্র দেখে বিয়ে দিতে পারছেন না। অনেক পাত্রপক্ষ শেষ পর্যন্ত পিছিয়ে যায়। জাহান সাহেব ফুলের বিবাহ রচনার কার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? একদম ক্ষুদ্র বৃক্ষটার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এইখান থেকে প্রশ্ন যে উক্ত ব্যক্তিত্বের সাথে সাদৃশ্যের কারণ অর্থনৈতিক অবস্থা, বিবাহযোগ্য কন্যা থাকা, সামাজিক অবস্থা। অপশন 1 এবং 2, অর্থনৈতিক অবস্থা এবং বিবাহযোগ্য কন্যা থাকা। সিকিউ প্রশ্নে চলে এসেছি আমরা বলেছিলাম যে সিকিউ প্রশ্ন সলভ করব, তারপরে আমাদের ক্লাসটা শেষ। খুবই শর্ট একটা ক্লাস, আমরা এই ক্লাসটার মধ্য দিয়ে পুরো গল্পটা জেনেছি, গল্পের মূল ভাব। আশা করতেছি শুরু থেকে আমি যেভাবে ক্লাসটা নিয়েছি আপনারা সবাই যদি অ্যাটেন্টিভ থাকেন, এই পর্যন্ত এই সিকিউ প্রশ্ন অ্যান্সার করতে আপনাদের কোনো কষ্ট হওয়ার কথা না। সিকিউ এর গ এবং ঘ নাম্বারটা আমরা একটু দেখব, উদ্দীপকটা ফার্স্টে আমরা একটু পড়ি, চলেন। মৌরি নামে একটা ক্যারেক্টার এখানে আছে, তো মৌরির এখানে কি হয়েছে দেখি। মৌরি একদিন বাবার কাছে বায়না ধরে বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যাবে। বাবা একদিন তাকে নিয়ে বেড়াতে গেলে সে ভীষণ খুশি হয়, নানা জাতের ফুল ফলের গাছের সমারোহ দেখে অভিভূত মানে মুগ্ধ হয়ে যায়। দীর্ঘদিন সে সেসব ফুল ফলের নাম শুনেছে, সেগুলো আজ নিজ চোখে দেখে খুবই আনন্দিত হয়। অবশেষে একটা সিদ্ধান্ত নেয় বাড়ির আঙিনায় ছোট্ট একটা বাগান করবে। তো মৌরির ভালো লাগার বিষয়ের সঙ্গে ফুলের বিবাহ গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটা কোনটা? সাদৃশ্যপূর্ণ দিক কমলাকান্তের কি? ওই যে বাগানের প্রতি একটা যে ভালো লাগা। মৌরির মাঝে সৃষ্ট প্রতিক্রিয়াই যেন ফুলের বিবাহ গল্পের মূল চেতনা। মানে এই যে ফুলেদের প্রতি আমাদের মানুষদের এক ধরনের কি তৈরি করা, আকর্ষণ তৈরি করা। আমরা শুরুতে যে 4টা ওয়ার্ড দেখলাম সেখানে কিন্তু দেখেছি, আবার আপনাদেরকে নিয়ে যাই।
দেখেন, হাস্যরস, সামাজিক গল্প, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং সৌন্দর্য উপভোগ, প্রকৃতি এবং মানুষের একাত্মতা, প্রকৃতি এবং মানুষের একাত্মতা, ফুল প্রকৃতির একটা উপাদান, বাগান প্রকৃতির অংশ, ক্ষণস্থায়ী জীবন দর্শন। ঠিক আছে, এই জিনিসগুলা, তো এই জিনিসগুলাই দেখবা ঘুরে ফিরে তুমি পাচ্ছ। ওকে, পরের প্রশ্নটা কি ছিল? মৌরির মাঝে সৃষ্ট প্রতিক্রিয়ায় যেন ফুলের বিবাহ গল্পের মূল চেতনা, যুক্তিসহ ব্যাখ্যা করো। ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে এই যে প্রকৃতি এবং মানুষের মধ্যে একাত্মতা। ওকে, হরিশ কানপুরে কাজ করে, তার বন্ধু অনুপমের বিয়ের ঘটকালি করতে কল্যাণীর বিয়ের সম্বন্ধ নিয়ে যায় অনুপমের মামার কাছে। সবকিছু শুনে মামার পছন্দ হলে হরিশকে জিজ্ঞেস করে মেয়ের বয়স কত। হরিশ তখন বলে 15। উদ্দীপকটি ফুলের বিবাহ রচনার কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ? ঘটকালির যে ব্যাপারটা, ঘটক ভ্রমররাজ, ঘটক ভ্রমররাজের সাথে সম্পর্কযুক্ত। তো ভ্রমরাজের ঘটনাটা তুমি বর্ণনা করবা। ঠিক আছে, এই যে এইখানে জ্ঞানমূলক অংশটা হচ্ছে তুমি যে ভ্রমররাজের সাথে সাদৃশ্যপূর্ণ এটা বের করতে পারছো, এটা হচ্ছে তোমার জ্ঞানমূলক। কেন? এরপরের গ নাম্বার প্রশ্ন 3টা প্যারা করে লিখতে হয়। সো 2 নাম্বার প্যারায় তুমি লিখবা যে আসলে গল্পে কি ঘটেছিল। ঠিক আছে, গল্পে কি ঘটেছিল তারপরে আসতেছে। এরপরে বলবা হচ্ছে কেন এটা হয়েছিল, কেন উদ্দীপক আর গল্প আসলে এক সুতোয় গাঁথা বা সাদৃশ্য কি। উদ্দীপকটি ফুলের বিবাহ রচনার সামগ্রিক ভাবকে প্রতিনিধিত্ব করে না, না শুধুমাত্রই ঘটকালি করছে হরিশ, কানপুরে কাজ করে দেখে তার বন্ধু অনুপমের জন্য যে ঘটকালির একটা কাজ করেছে সেইটা শুধুমাত্র তুলে ধরা হয়েছে। যে মেয়ে বিয়ে দেওয়ার সময় বরপক্ষ কনে পক্ষের মধ্যে এই তথ্যের আদান প্রদানের জন্য ঘটক একটা কাজ করে সেটা তুলে ধরা হয়েছে, কিন্তু আসলে পুরা ব্যাপারটা তুলে ধরা হয় নাই। তারপরেরটা আমরা একটু দেখি। দিনভর খাওয়া দাওয়া, নাচ গান আর হই হুল্লোড়ে মুখরিত থাকে বিয়ে বাড়ি, ভাই বোন বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের আনাগোনা লেগেই থাকে। একসাথে জাঁকজমকপূর্ণ ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট ইত্যাদি নিয়ে বরযাত্রী বিয়ের উদ্দেশ্যে কনের বাড়িতে চলে যায়। তো উদ্দীপকের কোন দিকটির সাথে ফুলের বিবাহ রচনার সাদৃশ্য রয়েছে? বিয়ে বাড়ির যেই জাঁকজমকপূর্ণ বিয়ে বাড়ির অবস্থা, বিয়ের আড়ম্বরপূর্ণ অবস্থার। ঠিক আছে, আর বিয়েতে বরকনে কেন্দ্রে থাকলেও বিশেষভাবে যুক্ত থাকেন আত্মীয় স্বজন। উদ্দীপক এবং ফুলের বিবাহ রচনার আলোকে উক্তিটি বিশ্লেষণ করো। সেখানে তুমি সবগুলার এক্সাম্পল দিবা, যে জুই কি করছে, মল্লিকার বন্ধু বান্ধবরা কি করছে, তারপরে হচ্ছে খদ্দেবরা কি করছে, উচ্চিঙ্গরা কি করেছে, এই যে সবাই আত্মীয় স্বজন সবাই ব্যস্ত থাকে, এইটাকে তুমি তখন তুলে ধরবা তোমার লেখার মধ্য দিয়ে। বুঝতে পেরেছি সবাই? তো এটাই ছিল ঘ নাম্বার। 4 নাম্বার প্রশ্নটা আছে। 4 নাম্বার প্রশ্ন আমি উত্তরটা এটা তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিই। HW যে 4 নাম্বার প্রশ্নের উত্তরটা নিজেরা লিখবা। উদ্দীপকটা আমি পড়ছি, তাও উদ্দীপকে যদি কোনো সমস্যা না থাকে। রহিম মিয়ার 4 মেয়ে লতিকা, কণিকা, নিশিতা এবং কবিতা, তারা সবাই বিবাহযোগ্য হলেও অভাবের সংসারে তিনি তাদের বিয়ে দিতে পারছেন না। বিয়ের সম্বন্ধ আসলেও পাত্রপক্ষের চাহিদা মতো যৌতুকের টাকা দিতে না পারায় রহিম মিয়া এখন চরম হতাশায় ভুগছেন। আচ্ছা, এইখানে সাদৃশ্যপূর্ণ যুগটা হচ্ছে যৌতুক প্রথা। উত্তরটা শর্টে বলতেছি, তোমরা প্লিজ একটা সিকিউ অন্তত তোমরা লিখো। ফুলের বিবাহ রচনায় হাস্যরসের মাধ্যমে সমাজের এক কঠিন বাস্তবতা তুলে ধরা হয়েছে। এই যে যৌতুক প্রথা এবং বিয়ের জন্য কি পরিমাণ তাদেরকে সহ্য করতে হয় কন্যার পিতাকে, কন্যা ভারগ্রস্ত পিতাকে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাসটা। একদম শেষ পর্যায়ে এসেছি আমরা আজকের ক্লাসের মধ্য দিয়ে কি কি জেনেছি? ফুলের বিবাহ গল্পটা পুরাপুরি আমরা শেষ করলাম। বঙ্কিমচন্দ্রের জীবনী সম্পর্কে আমরা জেনেছি। আমরা শব্দার্থ পড়েছি, নতুন কিছু শব্দ পড়েছি। বইয়ের শব্দার্থের বাইরেও আমরা কিছু শব্দ জেনেছি, যে শব্দগুলো আমাদের গল্প বোঝার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। ওকে,
সো আর কোনো কিছু আমাদের বাকি নাই। ফাইনালি আমরা প্র্যাকটিস করছি, পরীক্ষাতে যেই ধরনের প্রশ্ন আসবে এমসিকিউ সিকিউ গুরুত্বপূর্ণ লাইনের ব্যাখ্যাগুলো দেখছি, যাতে আমাদের খ নাম্বার প্রশ্নের অ্যান্সার করতে সুবিধা হয়। এরপরেও কার যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট সেকশনে জানাইতে পারো। সবার ক্লাসগুলো কেমন লাগতেছে, ইন ফিউচার কোন সাবজেক্টের উপর ক্লাস চাও, কোন টপিকের উপর ক্লাস চাও, প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাও। ক্লাসগুলো কেমন লাগতেছে আমাদেরকে যে কোনো সময় জানাইতে পারো, আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে যোগাযোগ করতে পারো, আমাদের কমেন্ট সেকশনে তোমাদের যে কোনো বিষয় ডাউট জানাইতে পারো। সবাই ক্লাসগুলো করতে থাকো, ক্লাসগুলো করে নোট ডাউন করতে থাকো, যেই ইনস্ট্রাকশনগুলো একদম শুরুতে দিয়েছিলাম সেগুলো মানতে থাকো। আশা করি খুব চমৎকার দারুণ একটা প্রিপারেশন আমরা নিব। সবার জন্য শুভকামনা, ভালো থাকবা, সুস্থ থাকবা, নিয়মিত পড়ালেখা করবা।